বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেলাই দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ এবং চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সিডিএফ বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের একটি অ্যাসোসিয়েশন। ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহ জনবলের দক্ষতা উন্নয়ন, সেক্টরের পক্ষে লবিং এবং অ্যাডভোকেসি, গবেষণা পরিচালনা, তথ্য সংগ্রহ ও বিনিময়, সদস্যদের জন্য তহবিলের সংস্থান করা ইত্যাদি উদ্দেশ্যে 1992 সালে সিডিএফ প্রতিষ্ঠা লাভ করে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের 25তম পর্বটি সদস্য সংস্থা সিইউ এর সৌজন্যে প্রচারিত হচ্ছে। আজকের আলোচনায় যথারীতি দুইজন অতিথি অংশগ্রহণ করছেন। আমার ডান দিকে আছেন ক্ষুদ্র অর্থায়নে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন উন্নয়ন কর্মী জনাব তারিক সাইদ হারুন। বর্তমানে তিনি আরডিআরএস বাংলাদেশ নামে দরিদ্রদের, বিশেষ করে চরাঞ্চলে বসবাসকারীদের আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত ক্ষুদ্র অর্থায়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের পরিচালক। বাম দিকে আছেন দরিদ্রদের আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত সংস্থা সিইউ ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিইউ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব শামসুল আলম। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ সেবা 4 দশকেরও বেশি সময় ধরে চলছে এবং ধারাবাহিকভাবে এর ভৌগোলিক এবং ঋণের পরিমাণ বেড়েই চলছে। একজন অত্যন্ত অভিজ্ঞ ক্ষুদ্র অর্থায়ন প্র্যাকটিশনার হিসেবে এ সময়ে ক্ষুদ্র ঋণের অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা গত প্রায় 4.5 দশক ধরে আমাদের দেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2011-তে মেক্সিকোর মায়াতে মায়ার একটা সম্মেলন হয়, সেখানে একটা ডিক্লারেশন ছিল যেটা মায়া ডিক্লারেশন নামে, আমি ছিলাম ওখানে, যেটা মায়া ডিক্লারেশন নামে খুব পরিচিত। সেখানে সিদ্ধান্ত হয় যে দারিদ্রতা বিমোচনের জন্য ফিনান্সিয়াল ইনক্লুশনটা হচ্ছে সবচেয়ে বড় টুল। তো আমরা আমাদের দেশে এমএফআইরা সেই কাজটা খুব সুন্দরভাবে করছে। গত 4.5 দশকের পথ পরিক্রমায় আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে গরিব মানুষকে আমরা সেবা দিতে পারছি। আমাদের এই মুহূর্তে ক্ষুদ্র ঋণের সদস্য আছে প্রায় 4,10,00,000। গ্রাহক যদি বলি আমরা 3,30,00,000। মোট জনসংখ্যাকে যদি আমরা এটার আনুপাতিক হারে বিশ্লেষণ করি তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 84% মানুষ এটার সাথে জড়িত। গ্রামীণ অর্থায়নে যেই টাকা বিনিয়োগ হয় তার 76%ই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলির মাধ্যমে যাচ্ছে। আবার ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো যেই টাকা দেয় তার 50% যায় এগ্রিকালচারে। এগ্রিকালচারের মধ্যে আবার যেই টাকা দেয় তার 30% যায় ক্রপে, 7% যায় ফিশারিজে, বাকিটা যায় লাইভ স্টকে। তার মানে গ্রামীণ অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছে এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো, তাদের বিনিয়োগটা। এছাড়া প্রতি বছর এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের গ্রাহকদের প্রায় 8% ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রকাশ করছে, যেগুলি জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এছাড়াও আমরা যদি দেখি 2017 সালে একটা গবেষণা করেছে আইএনএম, প্রফেসর বাকি খলিল এবং এসআর ওসমানীর সহযোগী একসাথে, যেখানে দেখিয়েছেন ওনারা জিডিপিতে ক্ষুদ্র ঋণের অবদান আছে 14.82%। তা আমরা ক্লিয়ার বুঝতে পারি যে আসলে ক্ষুদ্র ঋণের একটা বড় ভূমিকা আছে। এটা গেল অর্থনৈতিক। বাই নাও এটা আরও বেড়েছে। শুধু গত অর্থ বছরে খরচ করেছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো প্রায় 824 কোটি টাকা, যেটা স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ, নানাবিধ কাজে। তো ক্ষুদ্র ঋণ কার্যক্রম আর এখন আর একমাত্রিক, এটা বহুমাত্রিক, নানাবিধভাবে গরিব মানুষকে সাহায্য দিচ্ছে। এই খাতে আমাদের প্রবৃদ্ধি প্রায় 9% হারে। সো এইটা গত 5 বছরের যদি চিত্র দেখি আমরা, এখানে আমাদের বিতরণ বেড়েছে প্রায় দ্বিগুণ। সো চাহিদা এবং যোগানের এরকম একটা সমন্বয়, অপূর্ব সমন্বয় বাংলাদেশের অন্যান্য সেক্টরে খুব বেশি আছে কিনা আমার জানা নাই। জনাব আলম, আপনি 1986 সালে সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিইউ প্রতিষ্ঠা করেন। দারিদ্র বিমোচন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণের উদ্দেশ্যে আপনি প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলেন। আপনি কি মনে করেন যে মহতী উদ্দেশ্যে আপনি এই অলাভজনক সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন তা সফল হয়েছে? আসলে আমি ছিলাম তো মূলত একটি গ্রামের মানুষ, গ্রামের ছেলে। সেখানে আমি দেখেছি যে দারিদ্র্যর তার কি অবস্থা, দরিদ্র মানুষের কি
অবস্থা, এটা আমি নিজে সরাসরি দেখতে পেরেছি। আর এটা দেখতে পারার কারণেই আমি এই একটা সংগঠনের মাধ্যমে, সংস্থার মাধ্যমে মানুষের সেই কষ্ট লাঘব করার জন্য আমি আস্তে 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 করে এই প্রতিষ্ঠানটা একটা রূপ দাঁড় করাই। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি দেখেছি মানুষকে সাহায্য করা যায়, উপকার করা যায়, দারিদ্র্য বিমোচন করা সম্ভব হয়। সেই লক্ষ্য নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। আমি মনে করি 20 বছর আগে বা 20 বছর আগে যে মানুষটির যে অবস্থার জায়গায় তিনি ছিলেন, সেখান থেকে তার অবস্থার কিভাবে পরিবর্তন হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য ছিল দারিদ্র্য বিমোচন করা, সামাজিক এবং আর্থিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদের জীবনযাত্রার মান উন্নত করা, যেটা আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল, এটা আমি মনে করি অনেকটাই সফলতা পেয়েছে। সাথে সাথে এখানেই আমাদের থেমে থাকিনি। আমরা চাচ্ছি যে একটি দেশ, একটি জাতি, একটি মানুষ পূর্ণাঙ্গভাবে তার যে চাহিদা থাকে সেটি পূরণ করার জন্যই এই প্রতিষ্ঠানগুলি কাজ করে যাচ্ছে। শুধু আমরা সিওই নয়, আমি মনে করি বাংলাদেশের 730 বা 730 বা এমএফআই যারা আমরা একসাথে কাজ করে যাচ্ছি, তারা যেভাবে অবদান রাখছে এই সমস্ত দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে, তারা সহ সকলেই কিন্তু আমরা এই কাজগুলি করে যাচ্ছি বলে আজকে আপনি দেখে আনন্দিত হবেন যে কৃষিতে বিপ্লব, দারিদ্র্য বিমোচনে যে অবস্থার পরিবর্তন ঘটানো হয়েছে, এটা আমি মনে করি আমরা একটা বড় দাবিদার। জনাব তারিক, আমরা একটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এবং এটা অর্জনে ডিজিটাল ট্রান্সফরমেশনের কোনো বিকল্প নেই। এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা যেটা আমাদের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি তথা সরকারের যে ভূমিকা পালন করছে, এটাকে কীভাবে মূল্যায়ন করবেন? আমি যদি বলি আমাদের ক্ষুদ্র ঋণের এই ধারাবাহিকতাটা, পরম্পরায় যদি বলি, আমরা এখন চতুর্থ প্রজন্মের একদম দ্বার প্রান্তে, এবং চতুর্থ প্রজন্মের মাইক্রোফাইন্যান্সের মূল প্রতিপাদ্য হবে, মূল ফোকাল পয়েন্টটা হবে ডিজিটালাইজেশন, যেটা ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। এবং এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের রেগুলেটর এই বিষয়ে যথেষ্ট অ্যাডভান্স, তারা খুব ভালোভাবেই চিন্তা করছে এবং তারা কাজ শুরু করেছে। যেমন আমরা এই তৃতীয় প্রজন্মের শেষেই আমরা আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে ডিজিটালাইজড করেছি, কালেকশন ডিজিটালাইজড করেছি। এখন হচ্ছে যে আমাদের লেনদেনগুলিকে কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। এমআরএ অলরেডি পাইলটিং করছে, খুব শীঘ্রই পাইলটিং শেষে সেটা আমরা মূলধারায় কাজ শুরু করব। বাট চ্যালেঞ্জ কিছু জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে ডিজিটাল লেনদেনে একটা খরচ আছে। খরচটা কে বিয়ার করবে, গ্রাহক না প্রতিষ্ঠান? ট্রানজ্যাকশন কস্টটা, এই জিনিসটা আমাদের কাছে একটা কোশ্চেন মার্ক আছে। আর আমরা এখন যেই ধারায় করছি সেটা হচ্ছে প্রচলিত যেই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের বা মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের যে পলিসিটা আছে সেটাই আমার সুপারিশ থাকবে যে ক্ষুদ্র ঋণে যেহেতু আমাদের একটা বড় জনগোষ্ঠী এটার সাথে জড়িত, এটার জন্য একটা আলাদা পলিসি করা। তাহলে আলাদা পলিসি করলে আমাদের ট্রানজ্যাকশন কস্ট হয়তো কমে আসবে। আইএনএম একটা গবেষণা করেছে, সেখানে বলছে যে ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষের 87% লেনদেন হয় থ্রো বিকাশ, নগদ, রকেট এগুলির মাধ্যমে। আরেকটা আনন্দের ব্যাপার যে ইতিমধ্যে রেগুলেটর আমাদের সিআইবি নিয়ে কাজ করছে, পাইলটিং চলছে, এসআইবি স্টাফ ইনফরমেশন ব্যুরো নিয়েও কাজ করছে। এই কাজগুলি আমাদেরকে নিশ্চয়ই চতুর্থ প্রজন্ম আমরা যেটা বলছি সেটাকে খুব শক্তিশালী একটা ক্ষুদ্র ঋণ তৈরি করে দিবে। আমি এখানে পিকেএসএফ এর কথা উল্লেখ করতে চাই, পিকেএসএফ এইটা নিয়ে কাজ করছে। আমার প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ আমরাও ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং সেক্টরে অলমোস্ট সবাই এটা নিয়ে কাজ করছে। বাট এখানে একটা চ্যালেঞ্জ আছে, সেটা বিশ্বব্যাপী যেটা আলোচিত হচ্ছে যে আপনার টেকনোলজির কাছে গিয়ে কি আপনি আবার টাচটা, হিউম্যান টাচটা হারাবেন কিনা, হাই টেক অর হাই টাচ, এটাকে কিভাবে ব্যালেন্সিংটা করা হবে। তো এটা আমাদের একটা চ্যালেঞ্জ, নিশ্চয়ই সেটাও আমরা উতরে যাব। তো রেগুলেটরের যেভাবে আমাদেরকে পুরো সেক্টর, ইভেন সিডিএফ যেভাবে এটা নিয়ে কাজ করছে, প্রমোট করছে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। জনাব আলম, আপনার সংস্থা একসময় একটা ছোট সংস্থা ছিল, রাইট? তহবিল সংকটও ছিল আপনার অনেক। এই তহবিল সংকট থেকে বেরিয়ে আসার জন্য ব্যাংকগুলোতে বর্তমান তাইলে সংকটের প্রেক্ষাপটে ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের চ্যালেঞ্জগুলো কি বলে আপনি মনে করেন, তা থেকে কিভাবে উত্তরণ সম্ভব বলে
মনে করেন সেটা আমাদের একটু আমাদের সাথে শেয়ার করবেন। আসলে আমি যখন পুঁজি গঠন করে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করি, তখন ব্যাংকের কাছে আমি আহ্বান করি, ব্যাংক আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যে কারণে যে সকল ব্যাংক আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেই সকল ব্যাংকের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। মূলত আমাদের কখনোই ওইভাবে ক্রাইসিসটাই আমরা পড়িনি। ব্যাংক আমাদেরকে চাহিদা অনুযায়ী ম্যাক্সিমাম সময়ই আমাদেরকে সহযোগিতা করেছে। এটা মূল কারণ হলো একটি, যে ব্যাংক চায় বিশ্বস্ততা। আমরা যেমন বিশ্বাস করে একটা মানুষের পুঁজি গঠন করে দেওয়ার লক্ষ্যে তাকে আমরা সহযোগিতা করি, আমাদের 100% বা 99% বা 98% টাকা ফেরত দিয়ে দেয়। ঠিক তদ্রূপ ব্যাংক এই প্রতিষ্ঠানটাকে এমনভাবে বিশ্বাস করেছিল যে এইটা তো আগে অলমোস্ট মোর দেন 99% ছিল রিকভারিটা, কিন্তু বর্তমান যে আর্থিক সংকট যাচ্ছে, লিকুইডিটি ক্রাইসিস, এখানে রিকভারিটা একটু নেমেছে। ব্যাংক এমনভাবে আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে সহযোগিতা করেছিল, সেই বিশ্বাসের বিশ্বস্ততাটা আমি সিকিউরিটি হিসাবে আমি কাজ করেছি। আমি বলি আরেকটু, আমাদের যেমন দীর্ঘ 10 সাল থেকে ব্যাংক আমাদেরকে ফাইন্যান্স করে। দীর্ঘ 14-15 বছরের মধ্যে কোনো ব্যাংক আমাদের কাছে টাকা চেয়েছে এমন কোনো রেকর্ড কিন্তু আমাদের নেই। চাওয়ার আগেই আমরা পে করে থাকি, যে কারণে সকল ব্যাংকই আমাদের প্রতি আস্থা রাখে। আমাদের ব্যালেন্স শিট অনুযায়ী যা চাহিদা থাকার দেওয়া উচিত, তার থেকেও বিশ্বাস করে আমাদেরকে সহযোগিতা কিন্তু করে যায় ব্যাংক। পাশাপাশি আমাদের একটু চ্যালেঞ্জ, যে কথা বললেন আপনি, চ্যালেঞ্জের বিষয়টা হয়েছে এমন যে আসলে সিডিএফ এক সময় ব্যাংকের সাথে লিঙ্কেজটি করে দেয়, এবং দ্যাট ওয়াজ ডিসকভার্ড বাই মি। জি, এই লিঙ্কেজটি করার কারণে বাংলাদেশ ব্যাংকের সাথে যে বাণিজ্যিক ব্যাংকের এটা সম্পর্ক স্থাপন করে দেয়। সে কারণে সিডিএফকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের একটা আবেদন আছে এইটি, যে আরেকটু যদি সহজীকরণ করা হয়, তাহলে সিডিএফ এবং বাংলাদেশ ব্যাংক এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বসে যদি আরেকটু সহজীকরণ করে যদি তারা আমাদেরকে সহজভাবে আমাদেরকে সাহায্য করতে পারে, তাহলে কিন্তু আমাদের যে দারিদ্র্য বিমোচনে যে ভূমিকা রাখা দরকার হচ্ছে, সিডিএফের মূল কাজই এটা, সেটা আরো দ্রুততম আমরা করতে পারব। জনাব তারিক, কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ, এই সমস্যাগুলো থেকে সৃষ্ট অচল অবস্থার কারণে ক্ষুদ্র অর্থায়ন সেক্টরের বর্তমান চ্যালেঞ্জসমূহ হলো যথা তহবিল সংকট, মূল্যস্ফীতি, সার্ভিস চার্জ যুক্তিকরণের নামে হ্রাসকরণের একটা প্রচেষ্টা, সদস্য সঞ্চয়কে অবাধ না করা, রেগুলেটরি বাধাসমূহ ইত্যাদি সম্পর্কে আপনি যদি একটু আলোচনা করতেন। আমি যদি প্রথমে এক কথায় বলি, আমরা প্রথমে বলেছি 728টা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান কাজ করে। তো ঐতিহ্যগতভাবে আমাদের এটাতে একটা দুর্বলতা আছে, আমাদের এই প্রতিষ্ঠানগুলোর পোর্টফোলিওগুলো খুব ব্যালেন্সিংটা ঠিক মতো নাই। আমরা যদি বলি যে প্রথম 100 এমএফআইয়ের কাছেই বড় একটা অংশ আমাদের পোর্টফোলিও, বাট ছোটোগুলি খুব কষ্টের মধ্যে আছে। তারপরও আমরা যদি পুরা সেক্টরের যদি বলি, 1 নাম্বার সমস্যাটা কি? তহবিল সংকট। তহবিলের যোগানটা ঠিক মতো হচ্ছে না। যদিও আমরা বলেছি এত সত্ত্বেও গত 5 বছরে আমাদের বিতরণ বেড়েছে দ্বিগুণ প্রায়। যদি তহবিলের যোগান থাকতো, এটা হয়তো 3 গুণ বাড়তো, 4 গুণ বাড়তো। একটা কথা আমি বলি এখানে, যেখানে একটু আগে আলম ভাই বলছে ফান্ডের বিষয়টা, যেটা সিডিএফ এর হাত ধরে শুরু হয়েছে, এই মুহূর্তে যদি আমরা দেখি ফান্ড কম্পোজিশনে ব্যাংক শেয়ার 22%, পিকেএসএফ শেয়ার 6%। বাট আমরা যদি 10 বছর আগে চিত্র দেখি, এটা ছিল উল্টা। পিকেএসএফ ছিল বেশি, ব্যাংক ছিল কম। তো কিন্তু তারপরও ব্যাংকের এই যোগানটা সরল রেখায় চলে না, তাদের সুদের হার এবং তহবিলের যোগানটের একটা সরল রৈখিক থাকে না, এটা খুব তারতম্য হয়। তারতম্যর চাপটা মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো নিতে পারে না, কারণ সে তো ফিক্সড, তাকে একটা নির্দিষ্ট রেটেই নিতে হয়, সে উঠানামা করতে পারে না। আবার যদি যোগান ব্যাহত হয়, তার প্রোগ্রাম নেমে যায়। তো রেগুলেটর এই ক্ষেত্রে যদি আমাদেরকে একটু সাহায্য করে, যেমন বিধিমালা এক জায়গায় বলা আছে, ঋণ স্থিতি
80% পর্যন্ত সেভিংস নেওয়া যাবে, কিন্তু 3টা যে আমরা সেভিংস দিচ্ছি সেটাকে আবার কিছু কিছু জায়গায় আটকে দিচ্ছে যে সারপ্লাসের 40%-এর বেশি আপনি নিতে পারবেন না। এটা একটু সাংঘর্ষিক। রেগুলেটর যদি এই বিষয়গুলো একটু অবাধ করে দেয় আমাদেরকে, সেভিংসের যদি আর একটু বেশি থাকে, আমাদের তহবিলের যোগানটা একটু বাড়লো, আমরা আর একটু বেশি গ্রামের মানুষকে সাহায্য করতে পারবো। আমাদের অনেকগুলো জিনিস সুযোগ তৈরি হবে এই ক্ষেত্রে। সুধী দর্শক, এখন চলুন সিইও সংস্থাটির কার্যক্রমের উপরে একটি ভিডিও চিত্র দেখে আসি। সিও একটি মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। মোসাম্মদ আম্বিয়া খাতুন লাখি। 8 লক্ষ টাকা দিয়ে আমি 4টে গরু কিনছি। ওর থেকে 2 লক্ষ টাকা লোন নিচ্ছি। ওর থেকে আমি 2 লাখ টাকার পরে ডাইরেক্টর সাহেব আমার বাসায় আসে। আসার পরে উনি আমার 10 লক্ষ টাকা 2 বছর মেয়াদে লোন দেয়। তোমার গরু আছে 50টা, রানিং দুধ দিচ্ছে 15টা। আমার খামারে বর্তমানে 200 লিটার প্লাস দুধ আসে। আমি নিজেই দহন করি, মেশিন আছে আমার ভাই বউ সাহায্য সহযোগিতা করে। এই দুধটা আমি বাড়ির থেকে কিছু বিক্রি করি 70 টাকা লিটার। আমি সিওকে ধন্যবাদ জানাই যে তারা আমার সবসময় পাশে থাকে, যখনই করি সেখনই তারা আমার পাশে চলে আসে। বিভিন্ন শনপাপড়ি, কুমড়ো বড়ি, একতারা তৈরি সহ তিলের খাজার মতো ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে নানা ধরনের ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলছে। আমাদের ব্যবসাটা মোটামুটি মনে করেন যে একটু পুঁজির কারণে হালকায় ব্যবসা করতেছিলাম, তো পুঁজির কারণে সিও এনজিও তাদের ঋণ নিয়ে আমরা যাই হোক ইনশাল্লাহ পুঁজি আমাদের বড় করে ব্যবসাটা মোটামুটি চাঙ্গা হচ্ছে। আমাদেরও ইনশাল্লাহ এখন 15-20 হাজার টাকা ইনকাম। দেশের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণে গ্রামের যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে খাল, বিল, ডোবানালা, পুকুর, জলাশয়, মাছ চাষে উপযুক্ত করে 2000 সাল থেকে মৎস্য চাষ প্রকল্প পরিচালনা করে আসছে সিও, যেখানে প্রায় 38,500 জন উপকারভোগী রয়েছে। আমি এই যে সিও সমিতি থেকে প্রথমে 1 লাখ টাকা লোন নিয়ে এই মাছ চাষ করি, পরে 2 লাখ টাকা নিয়েছি। এতে মাছ চাষে আমার অনেক লাভবান হয়েছে। এখন 5 লাখ টাকা লোন চলছে। এই লোনটা শোধ করার পরে আমি 10 লাখ টাকা লোন চাই। আমার এই পুকুর এখন বর্তমান 3টে করেছি, 10-12 বিঘা মতো জমি করেছি। বাড়ি ওদের 9-10টা গরু আছে। গ্রামীণ কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে সিও কৃষি ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে রয়েছে ধান চাষ, ভুট্টা চাষ, সবজি চাষ, পেঁয়াজ রসুন চাষ, ফুল চাষ, ফল চাষ, মৎস্য চাষ, গরু মোটাতাজাকরণ সহ নানা প্রকার কৃষি ঋণ কার্যক্রম। আমি ফুল চাষ করি। আমি সিও সমিতিতে লোন নিছি। প্রথমে 50,000 টাকা নিছি, তারপরে 2 লাখ টাকা নিছি, এবার 6 লাখ টাকা নিছি। আমি সামনে দিয়ে আবার 10 লাখ টাকা লোন নেবো, এর আমার একটা আশায় আছে। আমি মোহাম্মদ রিফাত হোসেন। আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার 10 নং হরিশঙ্করপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রামে। আমি 2018 সাল থেকে প্রথম 10% জমিতে মাল্টা বাগান দিয়ে আমার এই যাত্রা শুরু। ঝিনাইদহের এনজিও সংস্থা সিও, তাদের অবদান অনেক। তারা আমার বিভিন্নভাবে হেল্প করছে, বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করছে, এবং আমি যখনই কোনো অর্থের জন্য তাদের জানাইছি তারা চেষ্টা করছে এবং দিয়েছে সেটা, যে আমার যে পরিমাণ অর্থ সহায়তা প্রয়োজন সেটা তারা দিয়েছে। ফার্স্ট টাইম আমি 2 লাখ থেকে লোন নেওয়া তাদের কাছ থেকে। বর্তমানে আমার এখানে 10 লাখ টাকা পর্যন্ত চলছে আর কি লোন। ক্ষুদ্র অর্থায়ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো শুধু ক্ষুদ্র অর্থায়নই নয়, বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড ও বৈশ্বিক ইস্যুতে, যেমন জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, এসডিজি অর্জন, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা, এই অনবদ্য সেবাগুলা আমাদের মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনগুলো দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনার সংস্থার অবদান, অভিজ্ঞতা যদি তুলে ধরতেন শামসুল আলম। মাইক্রো ফিন্যান্সের মধ্যে আমাদের কিন্তু সাথে সাথে অনেকগুলো সামাজিক কার্যক্রম আছে। তার মধ্যে বলি, যেমন আমরা প্রথমেই বলি, আমাদের উদ্যোক্তাদের বাছাই করে, উদ্যোক্তা সৃষ্টি করে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পুঁজি গঠন করে তাদের কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত করে দেওয়া, তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে দায়িত্বশীল করে গড়ে তোলা। পাশাপাশি আপনাকে দেখেন, শিশু শিক্ষা, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা, মাতৃত্বকালীন পরিচর্যা, বাল্যবিবাহ, মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে কিন্তু আমরা
সামাজিক কর্মকাণ্ড সম্পৃক্ত পরিচালনা আছি। সম্পৃক্ত আছি। কারণ একটি মানুষ যাতে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তার কোনো প্রবলেম না থাকে, পূর্ণাঙ্গ সমাজটা যাতে ভালো একটা সমাজে রূপ দিতে পারে, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি আমরা। আমাদের অলমোস্ট সব সংস্থাই 700 730 আর আছে। 728 এবং শুধু আমরাই নয়, আমরা সহ সবাই যত প্রতিষ্ঠানগুলি এমএফআই আছে সকলেই কিন্তু এইভাবে কাজ করে Yes. যাচ্ছে। সবাই পুরো বাংলাদেশ টিএমএসএস জি জি সিডিএফ বাংলাদেশ ক্ষুদ্র অর্থায়ন সেক্টরের একমাত্র লবিং অ্যাডভোকেসি এবং নেটওয়ার্কিং সংস্থা হিসেবে সেক্টরের উন্নয়নে এবং স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে, যার মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র অর্থায়ন সেক্টরে জড়িতদের মানবিক ও আর্থসামাজিক অবস্থানকে শক্তিশালী করে তোলা। সিডিএফের এই সমস্ত কার্যক্রমকে আপনারা দুজনের কাছেই অল্প কথায় এই সমস্ত কার্যক্রমকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে জনাব তারিক। আমি যদি বলি সিডিএফ নেটওয়ার্কিং এজেন্সি হিসেবে এমএফআইগুলোকে সংগঠিত করছে, তার প্রবলেমগুলিকে আইডেন্টিফাই করছে, সেই অনুযায়ী পলিসি অ্যাডভোকেসি করছে, রেগুলেটরের সাথে সরকারের সাথে যখন যেটা দরকার হয় সেটা করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লোকাল ইস্যুগুলোকে তুলে আনছে, ইভেন ইন্টারন্যাশনাল ইস্যুগুলোকেও একসাথ করছে, এটাকে কম্বিনেশন করে ছড়াইয়ে দিচ্ছে। যে এই একই কারণে আমরা ইন্টারন্যাশনাল ফ্লেভারটাও নিতে পারছি, আবার লোকাল লেভেলে কী ঝামেলাগুলি বা সমস্যাগুলি হচ্ছে বা ভালো প্র্যাকটিসগুলো কী আছে সেই জিনিসটাও দেখতে পাচ্ছি। আর রেগুলেটরের সাথে সরকারের সাথে অলওয়েজ একটা চলমান রেখে যে দাবি দাওয়াগুলি বা আমাদের কোথায় সমস্যা হচ্ছে, সমস্যাটা কীভাবে নিরসন করা যায় সেটা নিয়ে কাজ করছে। আমি মনে করি এটা একটা অসাধারণ ভূমিকা এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিছু বলবেন? আমি সিডিএফকে বলবো যে আবারও সিডিএফকে ধন্যবাদ জানাই যে আসলে সিডিএফ এমন একটি ফোরাম যে ফোরামের মাধ্যমে আমরা আমাদের সকল কার্যক্রমের কথাগুলো বলতে পারি এবং সিডিএফের মাধ্যমে আমাদের লোকবলকে দক্ষ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ মানুষ হিসাবে তৈরি, দক্ষ কর্মী হিসাবে, লোকবল হিসাবে তাদেরকে আমরা তৈরি করতে পারি। যে এটা সিডিএফ দীর্ঘদিন আমাদের সাথে এইভাবে এই সেবাটি দিয়ে আসছে। সাথে সাথে সিডিএফ সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন একটা চমৎকার ফোরাম যে আমাদের এই ফোরামটা আমি মনে করি যে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ফোরাম আছে, তাদের সেই ফোরামের দায়িত্ব পালন করে সেই ফোরামের কেন্দ্রের নেতৃবৃন্দ। তা আমাদের এমন একটি ফোরাম সিডিএফ যে আমাদের সকল দাবি দাওয়া থেকে শুরু করে আমাদের কার্যক্রম সচলভাবে করার জন্য যা যা প্রয়োজন সিডিএফ সেটা লবিং করে, তারা স্টাডি করে, তারা গবেষণা করে এগুলো আমাদের সহযোগিতা করে যাচ্ছে। যে কারণে আমি যত এমএফআই আছে বাংলাদেশে সবাইকে এই ফোরামের মাধ্যমে বলতে চাই যে সকল এমএফআই ভাইয়ের এবং যারা প্রতিষ্ঠাতা আছে, যারা দায়িত্বে আছে, সিডিএফ যাতে আরও শক্তিশালী হয়, আমাদের নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারে, কাজ করতে পারে, বাংলাদেশে বড় ভূমিকা রাখতে পারে, এটা আমি সকলের কাছে দাবি রাখছি এবং আমি বিশ্বাস করি সিডিএফ আরও এগিয়ে যাবে। আপনারা সহযোগিতা করলে এটা সম্ভব। নিশ্চয়ই। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই অনুষ্ঠানে আজকের অতিথিদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনলাম, জানলাম কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই সমূহ ভূমিকা রেখে চলেছে। এই বিষয়ে আগামীতে বিশিষ্টজন, ক্ষুদ্র অর্থায়নের সাথে সম্পৃক্ত অন্যদের কাছ থেকে আরও শুনব বলে আশা রাখি। জনাব শামসুল আলম, জনাব তারিক সৈয়দ হারুন, মূল্যবান সময় ও আলোচনার জন্য আপনাদের নিরন্তর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধী দর্শক, আজ বিদায় নিচ্ছি। এমএফআইদের কার্যক্রম ও অর্থনীতিতে এমএফআইদের যে অবদানের বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আলোচনাটি উপভোগ করেছেন। আবার দেখা হবে আরও কিছু কথা নিয়ে অন্য একটি প্রতিষ্ঠান বিষয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।